অমৃতা সিনহার বিরুদ্ধে ওদের ক্ষোভ। আমি বলেছি যে ওরা একটা লিস্ট তৈরি করুক, সেই লিস্টে যে বিচারপতিরা থাকবে তার মধ্যে কুণাল ঘোষ থাকুন আর ওদের কয়েকজন নেতা থাকুন, তারা আদালতের চেয়ারে এসে বসুন, আমরা সওয়াল করে ওদের কাছ থেকে অর্ডার বার করবো। আমি বলছি মানটা কি এবং অসম্মানটা কি, এই দুটো বোধ থাকলে পরে কেউ কথায় কথায় ডিফেমেশন নোটিশ দেয় না। আমার খুব বিনয়ের সঙ্গে বলতে কষ্ট হয়, তো বলি ওদের না আছে মান, না আছে অসম্মান বোধ। একটা সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু সাংবাদিকের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কারবার জন্য হুমকি দেন, ভয় দেখান, পুলিশ দিয়ে ডেকে পাঠান, আবার কি ডিফেমেশনের নোটিশ দেন। কিসের ডিফেমেশন? কে ডিফেম করেছে তাকে? তিনি কুৎসামূলক মন্তব্য করেন, তার পাল্টা আরো কুৎসামূলক মন্তব্য এসছে। আমি যে ডিফেমেশন নোটিশটা দেখলাম, যেটা পাঠিয়েছে বঙ্গ টিভিকে, সেটা দেখলাম তো হচ্ছে একটা কুকথার প্রত্যুত্তর। তাতে বঙ্গ টিভির কি করার আছে? বঙ্গ টিভি তো নিজে কোনো না। কালকের যে রায়, কুণাল ঘোষের একটা টুইট দেখছি, কুণাল ঘোষ একটা টুইট করেছেন যে বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না, নজরদারির নামে তদন্তেই হস্তক্ষেপ করতে পারবে না, ইডি নিয়ম মতো কাজ করবে না, আর মামলা সংক্রান্ত ভুল রিপোর্টিং বা বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না। বলছে এইরকম কোনো কিছু আছে রায়তে? আসলে এটা হচ্ছে কুণাল বাবুর মনের ইচ্ছার কথা উনি প্রকাশ করেছেন, আদালতে রায়ের কথা প্রকাশ করেন। এই জিনিস কুণাল বাবু নিজে জানেন। যখন আমরা সুপ্রিম কোর্টে সারদার মামলা করছিলাম, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৎকালীন রাজ্য সরকার মমতা সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বারবার আবেদন করা হয়েছে যে প্রেস যেন রিপোর্ট না করে, কেন যা প্রেসে বেরোচ্ছে, রোজই তখন বেরোচ্ছিল বিভিন্ন পত্র পত্রিকায়, সুপ্রিম কোর্ট তাদের দাবির কোনো রকম গ্রাহ্যই করেনি, মান্যতাই দেয়নি। এবং গতকালও যা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওরা এইসব দাবি নিয়ে, সুপ্রিম কোর্ট গ্রাহ্যই করেনি। সুপ্রিম কোর্ট বলেছে যদি কিছু বলার থাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলে, আমাদের এখানে না। এবং ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চও ফেরত পাঠিয়ে দেবে। বিচারপতিরা মামলা শুনতে গিয়ে কি মন্তব্য করবেন কি মন্তব্য করবেন না, এটা ঠিক করবে কে? এটা ঠিক করে দেবে কুণাল ঘোষ? মহা মুশকিল হয়ে গেছে। এরা নিজেদের কি মনে করে? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে যে আবেদন করতে গিয়েছিলেন সেটা রীতিমতো খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই শাসক দল কোথাও কি মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে ভয় পাচ্ছেন? কারণ কেন বারবার এই এজলাস থেকে মামলা সরানোর আর্জি কেন বলুন তো? আমরা জানি সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও সরতে হয়েছিল তার মামলা থেকে, আবারও প্রচেষ্টা অমৃতা সিনহাকে সরানোর। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলার চেষ্টা করব। আসলে ওরা তো গোটা বিচার ব্যবস্থাকেই ভয় পাচ্ছে। ওদের ধারণা যে বারে বারে সুপ্রিম কোর্টে গেলে পরে সুপ্রিম কোর্ট ওদের পক্ষে রায় দেবে। আজ পর্যন্ত কোনো রায় সুপ্রিম কোর্ট ওদের পক্ষে দেয়নি। খালি একটি রায়ে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়ে অভিষেক বলেছেন আমার নাম করে ইন্টারভিউ করেছেন, শুধু সেই মামলাটাই প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন তুমি এটা অন্য কোনো জজের কাছে শুনানির জন্য দিয়ে দাও। এবং সেই মামলা শুনানির জন্য গিয়েছে অমৃতা সিনহার কাছে। এখন বেচারা অমৃতা সিনহার বিরুদ্ধে ওদের ক্ষোভ। আমি বলেছি যে ওরা একটা লিস্ট তৈরি করুক, সেই লিস্টে যে বিচারপতিরা থাকবে তার মধ্যে কুণাল ঘোষ থাকুন আর ওদের কয়েকজন নেতা থাকুন, তারা আদালতের চেয়ারে এসে বসুন, আমরা সওয়াল করে ওদের কাছ থেকে অর্ডার বার করবো। হ্যাঁ, কুণাল ঘোষের থেকে অর্ডার বার করবো। কেন যখন চেয়ারে বসবেন তখন তাকে বিচার করতে হবে আইন অনুযায়ী। ওখানে বিচার তো মমতা মা জিন্দাবাদ বললে হবে না, ওখানে বিচার করতে হবে যুক্তি তর্ক এবং তথ্যের ওপর দাঁড়িয়ে। আজকে ওরা এত দুর্নীতি করেছেন, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে কোনো বিচারপতি যারাই শুনবেন তারাই তদন্তের নির্দেশ দেবেন না। আমি তো বলছি যে এমন কোনো বিচারপতি নেই যারা ওদের ক্ষোভের আওতার বাইরে। এবং এটা ভালো সুস্থতার লক্ষণ যে পশ্চিমবঙ্গের সাংবিধানিক আদালত তারা বিচার করছেন সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, এবং সে কাজটা করলে পরে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দল তাদের বুকে ব্যথা হবে, এতে কিছু করার নেই। কোনো ক্যারেক্টারই নেই, ডুয়াল ক্যারেক্টার মধ্যে দুটো ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকবে, কোনো ক্যারেক্টারই নেই। ওর একটাই ক্যারেক্টার, দুর্নীতি আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করা। আছেন তিনি একজন অভিযুক্ত, এবং সারদা মামলা নিষ্পত্তি হলে পরে অবধারিতভাবে তারও সাজা হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে ঘাড়ের ওপর বসে আছে, যে ন্যায়সঙ্গত যে বিচার করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখেছেন, তাতে ওরা ভয় পেয়ে গেছে। গণতন্ত্রের অন্যতম বিপদ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি থাকলে পরে গণতন্ত্র টেকে না।
তো ওরা দুর্নীতি করে গণতন্ত্র সর্বনাশ করতে চাইছেন এবং তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে। এক ছোট পোর্টাল হিসেবে যেমন আপনারা বঙ্গ টিভি লড়ছেন, আদালতে আমরা লড়ছি, সমাজে সাধারণ মানুষ লড়ছেন, 1000 দিনের উপর ছেলে মেয়েরা বসে আছে, প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে। মানুষগুলো অসহায় মানুষগুলোকে বোকা বানাবার অনেক চেষ্টা এদের থাকে। গিয়ে কি হলো, সে একই কথা যা 3 বছর আগে বলেছে, আইনি জটিলতা কাটলে। আইনি জটিলতা তৈরি করেছেন তো ওরা, বেআইনি কাজ করে আইনি জটিলতা তৈরি করেছে। এটা পাপ নয়, এটা দুর্নীতিমূলক প্রক্রিয়া। প্রায়শ্চিত্ত হবে যখন ওদের ঘাট ধরে তাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ থেকে, সেটাই হচ্ছে প্রায়শ্চিত্ত। আমি বলছি এই যে একটা মান সম্মান শাসক দলের, এই যে আমাদের খবর পরিবেশনে সব সময় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে চাইছেন, রুজিরা বন্দ্যোপাধ্যায় রিট ফাইল করে হাইকোর্ট থেকে একটা অনুমতি নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন যে মান সম্মান চলে যাচ্ছে। এমনকি কুণাল ঘোষ রীতিমতো আমাকে তার মান সম্মান চলে গেছে এই নোটিশও ধরিয়ে দিয়েছেন, এই দর্শকরা জানে। কি বলবেন? মুশকিল হচ্ছে মানটা কি। না, কুণাল ঘোষের মান সম্মান আমি বলছি মানটা কি এবং অসম্মানটা কি, এই দুটো বোধ থাকলে পরে কেউ কথায় কথায় ডিফেমেশন নোটিশ দেয় না। বলেন উনি সহ্য করার ক্ষমতা রাখতে পারেন না কেন? ধরুন আপনাকে একটা কথা বললো, আপনাকে তো, আপনার নাম তো সবকা সাথ সবকা বিকাশ, বলছি আপনাকে যদি এই কথা বলেন তো আপনিও তো প্রত্যুত্তরে কিছু বলবেন। আমি এই সমস্ত, আমি একটা কথা খুব বিশ্বাস করি, মার্ক টোয়েন বলেছিলেন, মূর্খের সঙ্গে তর্ক করিও না, ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। আমার এইটা হচ্ছে প্রিন্সিপাল। অনেক অনেক ইডিয়েটের মতো কথা বলে, আমি তো উত্তর দিই না। আমি কোনো পোস্ট করলাম, সেই পোস্টের বিরুদ্ধে পাল্টা বক্তব্য, পাল্টা যুক্তি কারণেই এমন সমস্যা কথা বলে যেটা মনে হয় ইডিয়েট কথা বলছে। দেখবেন অনেকের ক্ষেত্রে আমি উত্তর দিই না। আমাকে অনেকে বলেন কেন উত্তর দেন না, আমি মার্ক টোয়েনকে ফলো করি। বলছি শাসক দলের প্রধান মুখপাত্রের ঘুম কাটতে পারছি না, কি হবে? এটাই তো কাজ। সংবাদপত্র সেদিনই সংবাদপত্র হিসেবে মানুষের মর্যাদা পাবে যেদিন তারা শাসকের ঘুম কেড়ে নেবে। ওয়াশিংটন পোস্ট পৃথিবীর বুকে সম্মানীয় একটি পত্রিকা হয়েছিল যখন তারা নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি প্রকাশ করেছিলেন। নিক্সন প্রচুর চেষ্টা করেছিলেন এই ওয়াশিংটন পোস্টকে দমিয়ে রাখার, কিন্তু সেখানকার সাংবাদিকরা মাথা উঁচু করে লড়াই করে গেছেন। এটাই তো সাংবাদিকদের কাজ। আইনজীবীরা আমার সম্পর্কে বলছেন আমি নাকি বিরোধী দলের মুখপাত্র। হলো বিরোধী মুখপাত্র, ক্ষতি কি? শাসক দলের মুখপাত্র হয়ে যদি বড় বড় পত্রিকা থাকতে পারে যাদের টাকা দিয়ে শাসক দল কিনে নিতে পারেন, সেখানে বিরোধী দলের মুখপাত্র যদি ছোট ছোট পোর্টাল থাকে তা ভালো, তো সেটা উচিত। তো আমি তো চাইবো সবসময় যে আমার বিরোধী পক্ষের কি বক্তব্য জানতে। ওরা ভয় পায় বক্তব্য জানতে, ওরা নিজেদের আলোকিত করতে চায় না, ওরা চায় ক্রমশ নিজেদের অন্ধকারে ঢুকিয়ে রাখতে। তাই বিরোধী দলের কোনো কথা, বিরোধী দলের বক্তব্য কোনো পোর্টাল বলছে, তাতে ওদের সহ্য হয় না। উনি যাদের সিপিএম আমলে নাকি ক্যাডার ছাড়া চাকরি হতো না, তিনিই বলেছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে, ওই যে ক্যাডার ছাড়া যাদের চাকরি হতো না তারা আবার কি কথা বলেন? না, সেটা তো ওর পিসি না কি বলে, দিদি, ও তো মমতা দিদি বলে না। তো মমতা দিদি তো 2011 ক্ষমতায় এসেছেন। আমি তো কতবার বলেছি যা আছে আপনার সব বার করে দিন, আমরা দেখি। আমরা তো দেখতে চাই, লুকিয়ে রেখে লাভ কি, কোথায় কি আছে না আছে দেখি না। উনি তো সেটা দেখাতে পারেন না। আমি তো টাকা দিতে পারবো না, আমি মিষ্টির কথা বলেছিলাম যে 1 হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, তো কি করে দেখাতে পারলেন না। তো বলছি রীতিমতো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আর স্বামীকে ডেকে পাঠিয়েছে আজকে সিআইডি, কি বলবেন? কিছু যায় আসে না। প্রত্যেকটা নাগরিক তার কাজকর্মের জন্য, যদি সে বেআইনি কাজ করে থাকে নিশ্চয়ই আইন আদালত দেখবে, আর যদি তাকে ফাঁসাবার জন্য অন্য কেউ কিছু করে থাকে সেটাও আইন আদালত দেখবে। শিরদাঁড়া, আমি বললাম তো, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুধু নয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও, ওদের প্রচুর পয়সা আছে, ওরা পয়সা দিয়ে বড় বড় ভারতবর্ষের শ্রেষ্ঠ তথাকথিত শ্রেষ্ঠ আইনজীবীদের নিয়োগ করেছেন। এই সাধারণ গরিব চাকরি প্রার্থীদের তাদের পয়সা নেই, তারা ওই এক মানে হতভাগ্য আমাদের ছাড়া কাউকে পান না খুঁজে, তাই আমাদের করতে হয়। কোথাও তো কোনো রেহাই পাননি আজ পর্যন্ত, সুপ্রিম কোর্ট তো কোনো আদেশ খারিজ করেনি। এই এত বড় দুর্নীতির মামলা এতদিন সুপ্রিম কোর্ট তো বলে দিলে কিচ্ছু না। আমরা কেন টাকা আসবে না? আরে ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে মোদির পরেই মমতা, এই টাকা আছে তো। এই যে 2000 টাকা দেখলাম রিজার্ভ ব্যাংকে তো ভিড় হয়েছে, 2000 টাকাকে বিনিময়, এই টাকা তো সমস্ত তৃণমূল বিজেপির টাকা। তারা এই সমস্ত গরিব মানুষগুলোকে পাঠিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংকে, টাকাটা ভাঙিয়ে নিয়ে এসে কালো টাকা সাদা করা। নেবে না তো রাজ্যের প্রশাসন, কেন্দ্রের প্রশাসনই বা কি করছে? তারা দেখছেন না যে এত গরিব মানুষ এদের কাছে 2000 টাকা থাকতে পারে? অসম্ভব। এদের টাকা কারা দিয়েছেন?
যাদের প্রচুর, তবে তাহলে এই সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য সংস্থা তারা কি করছেন? উভয়ই চুপ। তার কারণ আমি বললাম এই টাকার পেছনে তৃণমূল এবং বিজেপি উভয় নেতাদেরই টাকা আছে। সবশেষ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ হলো, দুটো আর্জি করেছিলেন, দুটো আর্জি খারিজ। কোন আর্জিটাও আজ পর্যন্ত সফল হয়েছে? খালি একটা আর্জি সফল হয়েছে, তাও খুব ক্ষুদ্র ক্ষেত্রে একটা পিটিশনের জন্য। আপনার মনে থাকতে পারে যখন সুপ্রিম কোর্টে মামলা করছি, এই জাস্টিস চন্দ্রচূড়ের ঘরে অভিষেকের হয়ে মামলা করা হচ্ছে যে আমাদের বিচারপতি ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ সমস্ত বিবরণ পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা মামলায় বলেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনবেন না, অন্য বিচারপতি শুনবেন। সেদিনকে আমি শুনেছি পশ্চিমবঙ্গে নাকি এই খবর শুনে প্রায় কালী পুজো শুরু হয়ে গিয়েছিল, এত লোকে উল্লসিত, কি সব মামলা অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের একটা মিথ্যা প্রচারটা এরাই করেছিলেন। সেটা তো তখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল মমতা এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার জন্য। সেটা প্রমাণ হয়ে গেল, যেই সিবিআই এলো তখন কুণাল ঘোষ হয়ে গেলেন মমতার মুখপাত্র।